পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার পর এবার আমরা ভাবলাম এমন একটা দেশে যাই যেখানে সবাই যেতে চায়, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, দুবাই। এই ট্রিপটি আমাদের পুরোই আনপ্ল্যান্ড, আর আমরা এখনো জানি না আমরা কি করব, কিন্তু আগামী এই 3 দিনের ট্রিপে কিছু একটা এক্সাইটিং হতে চলেছে। দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথম দিনই রওনা দিলাম ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। চলে আসছি ডেজার্ট সাফারিতে। এখানে আমরা 30 মিনিটসের জন্য কোয়াড বাইক রাইড করব। আপনাদের সাথে পুরো এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি। আমি 140 পাউন্ডের বিনিময়ে আমাদের দুইজনের জন্য এই একদিনের ডেজার্ট সাফারি প্যাকেজটি বুক করছিলাম, কিন্তু এখানে আসার পর বুঝলাম আমি দুবাই থেকে কিনলে 70 থেকে 80 পাউন্ডে কিনতে পারতাম। তাই আমার মতো কেউ আগে থেকে বুক করবেন না, দুবাইতে আসার পর প্যাকেজটি কিনবেন, তাহলে অনেক সস্তায় পেয়ে যাবেন। ডেজার্ট সাফারিতে কোয়াড বাইকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিভিটি ইন দুবাই। বিশাল বড় এই মরুভূমিতে আপনার ইচ্ছা করবে সারাদিন ঘুরে বেড়ানোর, কিন্তু আমাদের রাইডটি ছিল মাত্র 30 মিনিটের। কোয়াড বাইকিংয়ের পর আমরা চলে আসলাম ক্যামেল রাইড করতে। আমাদের সাথে অন্যান্য দেশের আরও পর্যটকেরাও ছিলেন। এখন আমরা ডুন ব্যাশিং করতে করতে যাচ্ছি স্যান্ডবোর্ডিং করতে। ডুন ব্যাশিংটা হচ্ছে মরুভূমিতে এলোপাতালিভাবে গাড়ি চালানো, আর চালক যদি অভিজ্ঞ না হয় তাহলে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় 40 মিনিট ডুন ব্যাশিং করার পর চলে আসলাম স্যান্ডবোর্ডিং করতে। স্যান্ডবোর্ডিং ট্রাই করতেছি। এখানে স্যান্ডবোর্ডিংটা আসলে ভালো মতো করা যাচ্ছে না, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইলে এখানে স্যান্ডবোর্ডিং করা যায় না, এটা আটকে যায় বালুর মধ্যে। আমরা আসার আগে এখানে হালকা বৃষ্টি হয়, তাই আমাদের ট্যুর গাইড আগে থেকেই সতর্ক করে দিলেন। ভেজা বাড়িতে স্যান্ডবোর্ডিং করতে গিয়ে দেখুন আমার সাথে কি হলো। স্যান্ডবোর্ডিং করার পর আমাদের ট্যুর গাইড আমাদের অনেকগুলো ছবি তুলে দিল। ছবি তোলার পর আমরা রওনা দিলাম ডেজার্ট ক্যাম্পে, যেখানে আমাদের জন্য বিশাল আয়োজন ছিল। সারাদিন ডেজার্টে ঘোরার পরে এখন আমরা চলে আসছি ক্যাম্প সাইটে। এখানে আমরা খাওয়া দাওয়া করব, আর একটু পরে এখানে অনুষ্ঠান শুরু হবে। আপনাদের সাথে বেলি ডান্সটা শেয়ার করব। যেহেতু আমরা ফুল প্যাকেজ নিয়েছি, তাই আনলিমিটেড খাবারের সাথে আমাদের কিছু কালচারাল অ্যাক্টিভিটি আর বেলি ডান্সের ব্যবস্থাও ছিল। ভরপুর খাওয়া দাওয়ার পর শুরু হলো বেলি ডান্স। একটু দেখার পর আমার বউ চোখ দিল ঢেকে, তারপর আবার নিজেই ভিডিও করা শুরু করলো। এরপর আরও কিছু অ্যাক্টিভিটি দেখে এভাবেই প্রথম দিনটা শেষ করলাম। পরের দিন একটা ট্যাক্সি নিয়ে রওনা হলাম নিমো ওয়াটার স্পটে, যেখানে জেটস্কি থেকে শুরু করে প্যারাসেলিং সহ আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়। আমরা চলে আসছি নিমো ওয়াটার স্পটে। আমাদের এখানে কোনো বুকিং ছিল না আগে থেকে। আসার সাথে সাথেই অনেক মানুষ এসে আমাদেরকে ধরতেছে যে লাগবে কিনা, এইটা লাগবে কিনা, ওইটা লাগবে কিনা। তো দেখি কি করা যায়। আমার সাথে এই ভাইয়া আছে, জানি না উনি কই নিয়ে যাইতেছে, উনি শুধু বলছে ওনারে ফলো করতে। ওই ভাইটা আবার পরিচয় করে দিল এই ভাইয়ার সাথে। উনি আবার বলতেছে চলেন আমাদের সাথে যাই, যা দেখি কি করা যায়। মানে এখানে তো আমরা কোনো সময় আগে আসি নাই, ওনাদের উপরে ডিপেন্ড করা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। এখানে আসার পর বুঝলাম বিশাল বড় সিন্ডিকেট চলছে। কোনো কিছুর দাম নির্ধারণ করা নাই, যে যার থেকে পারছে তাই নিচ্ছে। জেটস্কি করার আগে একটা ফর্মে সাইন করলাম, যেখানে লেখা ছিল আমাদের দ্বারা যদি জেটস্কির কোনো ক্ষতি হয় তাহলে আমাদের ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে 2000 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 65,000 টাকা। ওনাকে ছাড়তে পারলাম না, এদের আসলে ব্যবসাটাই এরকম, এরা যাদের ধরে ছাড়ে না। আপনারা আসার আগে অবশ্যই রিসার্চ করে আসবেন। অনলাইনেও আপনারা দেখতে পারেন, আগে থেকে বুক করে আসা যায়। আমি অনলাইনে বুক করার সময় পাইনি, এর জন্য সরাসরি চলে আসছি। কি আর করার, লাইফ জ্যাকেট পরে সাহস করে বউকে পিছনে বসিয়ে উঠে পড়লাম। প্রথমে অনেক ভয় লাগছিল, কারণ আমরা দুইজনের একজনও সাঁতার পারি না। আমরা এই মাত্র জেটস্কি শেষ করলাম। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, এটা বলে আসলে বোঝানো সম্ভব না। আমরা বেরোয় যেতেছিলাম
বেড়ে যাওয়ার সময় এখানে আরেক ভাইকে পাইলাম যে প্যারাসেলিং করার জন্য খুব জোরাজোরি করতেছিল, তাহলে না করতে পারলাম না। এখানে আসার পরও সেম অবস্থা, যে যার থেকে পারছে তাই নিচ্ছে। এখন আমরা ওয়েট করতেছি প্যারাসেলিং করার জন্য। এটা 10-15 মিনিটের একটা রাইড হবে। এটার জন্য আমরা পে করলাম 400 দিরহাম। আরও বেশি চাইছিল, কিন্তু অনেক দামাদামি করার পরে 400-এ আমরা ম্যানেজ করছি। আমার জীবনে এর আগে প্যারাসেলিংয়ের মতো কোনো অ্যাক্টিভিটি করা হয়নি। যতটুকু এক্সাইটেড ছিলাম তার চেয়েও অনেক বেশি নার্ভাস ছিলাম। বউ সাথে ছিল, তাই সাহস করে ক্যামেরা হাতে উঠতে লাগলাম আকাশের দিকে। অনেকটা উপরে যাওয়ার পর পাখির মতো করে পুরো দুবাই শহরটি দেখলাম। নিমো ওয়াটার স্পটে সারাদিন কাটানোর পর সন্ধ্যার দিকে রওনা দিলাম গ্লোবাল ভিলেজে। গ্লোবাল ভিলেজ বাংলাদেশের বাণিজ্য মেলার মতো একটা জায়গা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের খাবার থেকে শুরু করে নানান ধরনের জিনিস পাওয়া যায়। গ্লোবাল ভিলেজে প্রবেশের জন্য 2 জনের টিকিট কাটলাম 25 দিরহাম করে। ঢোকার পর প্রায় 3 থেকে 5 ঘন্টা নিমেষেই পার করে দিলাম। আজকে আমাদের দুবাইয়ের 3য় দিন। আমরা আলসিফ নামের একটা জায়গায় আসলাম। এখানে আসলে পুরনো দুবাই কেমন ছিল সেই ফিলটা পাওয়া যায়। আমাদের আগের ভিডিও দেখে থাকলে আপনারা জানবেন যে আমরা যেই দেশেই যাই সেখানকার ম্যাগনেট কালেক্ট করি। তাই আলসিফ মার্কেট থেকে বাসার জন্য আর আমার বন্ধুদের জন্য কিছু ম্যাগনেট কালেক্ট করে নিলাম। আলসিফ থেকে আমরা যাচ্ছি ব্রুজ খালিফার দিকে। গাড়ি থেকেই অনেক দূরে ব্রুজ খালিফা দেখা যাচ্ছিল। ব্রুজ খালিফা আর দুবাই মল ঘোরাঘুরি করে চলে আসলাম আমাদের হোটেলে, কারণ কালকে সকালবেলায় আমরা চলে যাচ্ছি লন্ডনে। আমি যতগুলো দেশ ঘুরেছি তার মধ্যে দুবাই অন্যতম ছিল। এখানকার গরম আবহাওয়া আমরা দুজনেই অনেক উপভোগ করেছি। ভালো মন্দ সব দেশেই থাকে, তবে খরচের বেলায় দুবাইয়ের সবকিছু ছিল অনেক ওভার প্রাইসড। 3 দিনের এই ট্রিপে আমাদের প্রায় 4000 পাউন্ড খরচ হয়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ টাকা। আমি যদি ইউরোপের অন্য কোনো দেশে যেতাম তাহলে হয়তো 3 দিনে এত বেশি খরচ হতো না। আমার সুইজারল্যান্ড সহ অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আর আগামীতে কোন দেশ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।